আপু আর আমি তৈরি হচ্ছি বাইরে যাব। আজকে আইসক্রিম ফুচকা চটপটি যা সামনে পাবো সব খেয়ে পেট ভরবো। আপুর সাথে বের হওয়ার একটা প্লাস পয়েন্ট হলো আপু কখনো না বলে না। 2-3 প্লেট ফুচকা সাবার করে দিলেও আপু হাসি মুখে বিল পে করে দেয়। কি সুইট বোন। কালকে আপু চলে যাবে, ভার্সিটির ছুটি শেষ তার। তাই আজকে তো আয়োজন করে ঘুরতে যাওয়া। নীল শাড়ি নীল চুড়ি, একদম এলাহি কাণ্ড। দুজনে তৈরি হয়ে বের হতেই দেখি মামু আর অব্র ভাইয়া বসে আছে। কাল তাদের বাসায় দাওয়াত। আমাদের দেখে মামু হাসি হাসি মুখে বলে উঠলেন, রোদমা কোথায় যাচ্ছিস? মামু ঘুরতে যাচ্ছি, আজ ফাটিয়ে খাবো। আপু তো কাল চলে যাচ্ছে, তাই তুমি আবার সাথে যেতে চেও না? তোমায় নেওয়া যাবে না, এখানে শুধু ইয়াংস্টারদের কর্তৃত্ব, বুড়োদের নেওয়ার নিয়ম নেই। মামু আমার কথায় হু হা করে হেসে উঠলেন, হাসি মুখে বলে উঠলেন, আচ্ছা যাব না, তবে তুই কিন্তু ভুল বলি, আমি এখনও যথেষ্ট ইয়াং। দেখ তো অব্র আর আমার মধ্যে কাকে বেশি স্মার্ট লাগছে? অবশ্যই আমাকে। কথাটা বলে মামু নিজেই হেসে দিলেন, সাথে আমরাও। তারপর হঠাৎই হাসি বন্ধ করে বলে উঠল, রহিমা, তোমার কাল না গেলে হয় না? কেন মামু? কাল একটু কাজ ছিল, তুমি কালকে দিনটা ম্যানেজ করে থেকে যাও, হবে না? ঠিক আছে মামু, থাকবো, আপনি চিন্তা করবেন না। দেন গ্রেট। তাহলে আমরা যাই মামু, তুমি বসে বসে চা খাও আর বয়স বাড়াও। তবে রে দিন দিন দুষ্ট হচ্ছিস তুই রোদ। আচ্ছা তোরা একা না গিয়ে অপরকে নিয়ে যা। না আমরা একাই যাব। আরে বডিগার্ড হিসেবে নিয়ে যা। হা হা হা। বডিগার্ড আইডিয়া খারাপ না। এই যে ভাইয়া হবেন নাকি বডিগার্ড, ফ্রি বডিগার্ড, নো পেমেন্ট। কোমরে হাত রেখে, বাবা বলে সুন্দরী মেয়েদের বডিগার্ড হওয়ার দোষের কিছু না, বরং সৌভাগ্যের বিষয়। এসব বিষয় না বলতে নেই, ফটাফট নির্লজ্জের মতো হ্যাঁ বলে দিতে হয়। আমি আবার খাঁটি বাঙালি, না বলতে পারি না। আর সুন্দরী মেয়েদের তো কোনো কালই না। অপর ভাইয়া কথাটা যে আপুকে উদ্দেশ্য করে বলো তা বেশ বুঝতে পারছি। আমি আর চোখে আপুর দিকে তাকাতে দেখি সে লজ্জায় লাল নীল গোলাপি হয়ে যাচ্ছে ক্রমাগত। বাহ, মাইয়া দেখি লজ্জায় লাল লজ্জাবতী লতিকা। অব্র ভাই আর আমি পাশাপাশি হাসছি, হাতে আইসক্রিম, দুজন নানা গল্পে মশগুল। আপুর একটা কল আসায় সে পেছনে পড়েছে, আমাদের দাঁড়াতে নিষেধ করে মোবাইলে ব্যস্ত হয়ে পড়েছে সে। তাই আমরাও আর অপেক্ষা না করে হাঁটা দিয়েছি। হঠাৎই কোথা থেকে শুভ্র ভাইয়া এসে হাজির। একদম আমাদের সামনে এসে দাঁড়িয়ে পড়লেন উনি। আমি আর ভাইয়া দুজনই অবাক, এভাবে সামনে দাঁড়ানোর মানে কি? ভাইয়া বুড়োকোচকে তাকিয়ে বলে উঠলেন, কী সমস্যা? শুভ্র ভাইয়া তাদের দাঁত চেপে বলে উঠল, অনেক সমস্যা। এতটুকু বলে ঘুরে হাঁটা দিল। কিছুটা গিয়ে আবারও ফিরে এসে আমার হাত থেকে আইসক্রিমটা ছুঁড়ে মেরে পাশের ড্রেনে ফেলে দিয়ে আবারও হাঁটা দিল। আমি তো অবাক, অব্র ভাইয়া আরও অবাক। এবার আমার অব্র ভাইয়ের প্রতি রাগ লাগছে। উনি কিছু বললেন না কেন? হোয়াই, এই সাদা বিড়ালিটাকে কেন এভাবে ছেড়ে দিলে? ভাইয়া, উনি আমার আইসক্রিম নিয়ে চলে গেল আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। হুট করে এভাবে নিয়ে যাবে আমি জানতাম নাকি? আধ খাওয়া নিয়ে কী লাভ হলো বুঝলাম না। আমাকে বললেই তো নতুন দেখে কিনে দিতাম। আশ্চর্য তো, উনি ডাকাতি করে নিয়ে গেলেন। কোনো ডাকাতকে ডাকাতি করার আগে আপনাকে বলবে? স্যার আমি ডাকাত? ডাকাতি করব, পারমিশন পাওয়া যাবে? ডাকাত তো হুটহাট করে ডাকাতি করবে, এটাই নিয়ম। এদের উপর আমাদের হুটহাট করে ঝাঁপিয়ে পড়তে হবে। আর এখানে আপনি, আপনাকে দেখে তো মনে হচ্ছে আমার আইসক্রিম যে নিয়ে গেল তাতে আপনার মাথা ব্যথা নেই। আপনি তো ওনাকে আইসক্রিম কিনে দিতে পারেননি, এই দুঃখে কাতর, রাগী গলায়। আরে তা নয়, আসলে আসলে কি? আপনি ওনাকে কিছু বললেন না কেন? 2-3টা ঘুষিও তো দিতে পারতেন। দিনে দুপুরে ডাকাতি করে গেল। হুঁ, আমি মামুকে বলবো, উই আর ভেরি ব্যাড বডিগার্ড। সরি বোন, দোষ হয়ে গেছে, মাফ করে দেন। নেক্সট টাইম এমন করলে দিব এক চর। পরমিস। মাত্র একটা? তো কয়টা? 10-12টা। আচ্ছা 5টা দিব। আমি তাকাইতেই মানুষকে আঘাত করা মহাপাপ তো, আল্লাহ পাপ দেন জানো না? ওনার কথা ভঙ্গি দেখে দুজনেই হেসে দিলাম। ভার্সিটির শেষে গেটের সামনে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থাকার কারণ হলো অব্র ভাইয়া। আজ ওনাদের বাসায় যাওয়ার কথা, সবাই সকলেই চলে গেছে, শুধুমাত্র আমি রয়ে গেছি। ভার্সিটির ক্লাস ছিল বলে মামু ফোন দিয়ে বলে দিয়েছে অব্র ভাইয়া যাবেন, একা যেন না আসে। তাছাড়া এর আগে যেহেতু যায়নি, চিনিও না। চিত্রা আমার পাশে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে। ওর এক অভ্যাস, মন খারাপ থাকলে মুখ ফুলিয়ে বসে থাকবে, একটা কথাও বলবে না, এমনকি হু হাও না। সারাদিন তাই করেছে, এখনও চুপ করে দাঁড়িয়ে আছে। চিতাবাঘ,
তোর জামাই উঠবে কেমন দেখতে রে? উত্তর না দিলে তোর বিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে, আমিন। দেখিনি, শুধু পেট দেখছি, মুখ দেখিনি। হায় আল্লাহ, কস কি? মুখের আগে পেট? তোরা তো দেখছি হেব্বি ফাস্ট। কিন্তু দোস্ত, আমি যতটুকু জানি, ছেলেরা শাড়ির ফাঁকে ফুঁকে উকিঝুঁকি দিয়ে মেয়েদের পেট দেখে। কিন্তু দোস্ত, তুই তোর পেট মোটা জামাইয়ের পেট দেখে এমন সম্পদ খুঁজে পেলি? বুঝলাম না, কাহিনী কি? কোনো কাহিনী না। আমি লজ্জায় মাথা উঠাতে পারিনি। মাথা নিচু করে রাখায় চোখ ওনার পেট পর্যন্তই পৌঁছেছে। অবশ্যই পাঞ্জাবিতে ঢাকা পেট। আর ওনার পেট মোটা নয়, স্লিম। তোর কথা শুনে তো মনে হচ্ছে তুই ব্যাটার পেট দেখে প্রেমে পড়ে গেছিস। একদম না, ঢং কমায় কুমার। আর এই, তুই না বিয়ে করতে চাস না? তাহলে লজ্জাবতী লতিকা হয়ে বসেছিলে কেন? বিয়ে করতে না চাইলে কি আমি লজ্জা পাবো না? এতগুলো মানুষ আমার দিকে তাকিয়ে আছে, আর আমি লজ্জা পাবো না? না, পাবি না। কেন পাবি? তোর বাড়ি, তোর ঘর, ইভেন সোফাটাও তোর, খাচ্ছে তোদের খাবার। লজ্জা তো ওদের পাওয়া উচিত, তুই কেন পাবি? বিয়ের জন্য রাজি থাকলে না হয় লজ্জাটা মানাতো। যেহেতু রাজি নস, সেহেতু কোনো লজ্জা পাবি? বরং এমনভাবে তাকাবি ছেলে যেন ভয় পেয়ে মায়ের আঁচল ধরে বলে, মাম্মাম মাম্মাম, আমি বিয়ে করব না। তা না বলে লজ্জা লাল হয়ে সেজে বসেছিলি। ছেলে যে তোকে স্ট্রবেরি ভেবে খেয়ে ফেলেনি, এটাই তোর ভাগ্য। আমার লজ্জা লাগছে, আমি কি করব? আমি লজ্জা লাগছে, আমি কি করব? ঢং, যা তো এখান থেকে। দাঁড়িয়ে আছিস কেন? সে আসবে নাকি? জি না। আমার না, তোর সে আসবে বলে দাঁড়িয়ে আছিস? হোহ, আমার সে না, ভাইয়া আসবে। যা তো, ভাগ। চিত্রা চলে যাওয়ার কিছুক্ষণ পরে অব্র ভাই এলো। পাশে আপু আছে। আমাকে দেখে হাসি মুখে গাড়িতে উঠতে বলেন উনি। আমিও হাসি হাসি মুখে পেছনের সিটে গিয়ে বসে পড়লাম। আমি বসে 2 মিনিট পরে আরেকজন হুড়মুড় করে ঢুকে গেল গাড়িতে। চমকে গিয়ে পাশে তাকাতে দেখি শুভ্র ভাইয়া। আমি তো ওনাকে দেখে অবাক, কিন্তু ওনার মধ্যে কোনো রিয়াকশন হলো না বলে মনে হচ্ছে না। খুব স্বাভাবিকভাবে কথা বলতে লাগলো। তাড়াতাড়ি চালাও, ক্ষুধা লাগছে ব্যাপক। এই, তুমি নিশ্চয়ই রুহি? আপুর দিকে তাকিয়ে, জি ভাইয়া। কেমন আছো রুহি? আলহামদুলিল্লাহ, আপনি? এই তো ভালো, বাট আপাতত ক্ষুধার কাতর। এনিওয়ে, তুমি তো এবার ফাইনাল ইয়ার, রাইট? হ্যাঁ ভাইয়া। গুড। আমার 1 বছরের জুনিয়র। ভাইয়া থেকে 4 বছর জুনিয়র তুমি। আপনি মাস্টার্স করছেন? হ্যাঁ। তোমার নামটা বেশ সুন্দর, তুমিও বেশ মিষ্টি মেয়ে। কিন্তু একটা বিষয় বুঝতে পারছি না। কী বিষয় ভাইয়া? এর মতো ঝগড়ুটে মেয়ে তোমার বোন? কি করে হলো? এক্সটেন্স কুড়িয়ে পেয়েছিলে বুঝি? ভাইয়া, আপনি কিছু বলছেন না কেন? কে না কে গাড়িতে এসে বসে গেল, আর আপনি কিছু বলছেন না? আর এখন তো আমাকেও অপমান করছে। কাল আইসক্রিম কেড়ে নিয়েছিল, আপনি কিছু বললেন না। আমি নেমে যাব। এই না না, দাঁড়াও, আমি ওকে বকছি। এই শুভ্র, ওকে জ্বালাচ্ছিস কেন বল তো? মার দেবো একটা। আমি কই জ্বালাচ্ছি ভাইয়া? ও নিজে নিজে জ্বলছে, কি করতে পারি বলো তো? ভাইয়া, কথাটা শুনি আমি হ্যাং। তার মানে মামু যে ছোট মহাশয় বলতেন, এটা উনি? হায় আল্লাহ, এ তো দেরি সোজা বাঘের গুহায় গিয়ে পড়লাম। কিন্তু আমায় কেউ বলেনি কেন? ওনার কথা শুনেও তো বোঝা যাচ্ছে উনি আগে থেকে জানতেন যে আমি ওনার ফুপির মেয়ে। তবু কত বাজে বিহেভ করেছে আমার সাথে। কি ফাজিল। নিউ মার্কেটের সামনে থেমে গেল গাড়ি। মামু অব্র ভাইকে কী সব কিনে নিতে বলছেন। কিন্তু এই সাদা বিলের সেই ধৈর্য থাকলে তো সে কিছুতেই অব্র ভাইয়ের সাথে যাবে না। এই মুহূর্তে বাসায় যেতে চায় সে, এট এনি কস্ট। অব্র ভাইয়া হয়তো জানে একে বলে লাভ হবে না, তাই তাকে কিছু না বলে আপুর দিকে আর চোখে তাকে বলে উঠল, কেউ কি আমার সাথে যাবে না? সাথে সাথে শুভ্র ভাইয়া বলে উঠলেন, রুহিকে নিয়ে যাও ভাইয়া। ওকে দেখে বোঝা যাচ্ছে ওর চয়েস সুন্দর। রুহি যাবে ভাইয়ার সাথে, প্লিজ। আমি ওনার কথায় চরম অবাক। এই ছেলেকে দেখে কে বলবে এই ছেলে এতটা ফাজিল? আপুকে তো কিউট করে প্লিজ বলছে। আপু তো নির্ঘাত ভাবে এই পোলা ইনোসেন্টের দোকান, কিন্তু আসলে তো তা নয়। একদম অসভ্য। শুভ্র ভাইয়ের কথায় আপুর মাথা নাড়িয়ে হ্যাঁ বলে বলে গাড়ি থেকে নেমে গেল। আমিও নামতে যাব ঠিক তখনই শুভ্র ভাইয়া বলে উঠলেন, একেও নিয়ে যাও। যদিও কাজে কিছুই লাগবে না, তবুও নিয়ে যাও। ওনার কথায় মেজাজ খারাপ হয়ে গেল। দাঁতে দাঁত চেপে ওনার দিকে তাকাতেই বলে উঠলাম, আপনি না বললেও আমি যাব। আপনার মতো থার্ড ক্লাস পার্সনের সাথে আমার থাকার কোনো ইচ্ছে নেই। হুঁ। কথাটা বলে নামতে গেলেই বাদ সাধল আপু। এই না না,
তোর আসতে হবে না। কি রোদ বাইরে দেখছিস? সকালে তো ব্রেকফাস্টও করিসনি ঠিকঠাকভাবে। এখন 2টো বাজে। পরে দেখা যাবে সেন্সলেস হয়ে পড়ে গেছিস। একটা মেয়ে শপিং করতে করতে বেহুশ, কি বিশ্রী অবস্থা হবে বলতো। তার থেকে তুই শুভ্রবাইয়ের সাথে চলে যা, বাসায় গিয়ে রেস্ট নিবি। গো। না, ওনার সাথে আমি কিছুতেই যাব না। তাছাড়া তুমি তো একা গেলে আনইজি ফিল করবে। আমি ম্যানেজ করে নিব। তবু তোর হেলথের সাথে নো কম্প্রোমাইজ। তোর তো একটুতেই প্রেশার লো হয়ে যায়। সো তুই বাড়ি যা। আর একটা কথাও না। আপুর কথায় মুখ ফুলিয়ে বসে পড়লাম। এই বলদের সাথে যাওয়ার কোনো ইচ্ছে আমার নেই, তবুও যেতে ইচ্ছে হচ্ছে। উহ, অসহ্য। কিছুক্ষণের মধ্যেই অভ্র ভাই আপুকে নিয়ে হাওয়া হয়ে গেলেন, আর আমার মতো অবলা নারীকে এই নরপিশাচের কাছে রেখে গেলেন। উহ, দুজনে চুপচাপ বসে আছে। ওনার ভাব দেখে মনে হচ্ছে শুধু ওনার পাশে কেউ, ওনার তীরসীমানার মধ্যে কেউ নেই। আজইরা। হঠাৎই একটা মোড়ে গাড়ি থেমে গেল। সাথে সাথে একটা ছেলে দৌড়ে এসে দাঁড়ালো জানালার পাশে। ছেলেটা ক্রমাগত হাঁপাচ্ছে। মনে হচ্ছে বেশ দৌড়েছে সে। হাঁপাতে হাঁপাতে বলে উঠল, ভাই এই যে বার্গার আনতে বলছেন, ওইটা তো পাই নাই, তাই চিকেন বার্গার নিয়ে আসছি। আর আইসক্রিমও আনছি, ধরেন। উনি সামনের দিকে তাকিয়ে বলে উঠলেন, ওটা আমার জন্য নয় সাকিব, পাশের জনকে দে। ওনার কথায় ছেলেটা আমার দিকে তাকিয়ে বিক্কেল মার্কা হাসি দিয়ে বলে উঠল, ভাবি ধরেন, একদম ফ্রেশ আনছি। ওনার ভাবি কথাটা আমি ভুরু কুচকে তাকাতেই সে তাড়াহুড়া করে বলে উঠল, সরি সরি আপুমনি। সাকিব গাধার মতো দাঁড়িয়ে না থেকে খাবারটা সামনে রেখে চলে যা। তোর না 3টা ক্লাস? হ ভাই। তাহলে দাঁড়িয়ে আছিস কেন আহাম্মক? সরি ভাই। আসি ভাবি। সরি আপুমনি, আসি। কথাটা বলে আবারও দৌড় লাগালো ছেলেটি। এবার আমি ওনার দিকে ভুরুকুচকে তাকালাম, কিন্তু সেদিকে তার ভ্রুক্ষেপই নেই। অদ্ভুত মানুষ। ওই ছেলেটা আমায় ভাবি ডাকলো কেন? ওটা ওকে জিজ্ঞেস করো, আমাকে কেন জিজ্ঞেস করছো? অবশ্যই আপনাকে জিজ্ঞেস করব। আপনি নিশ্চয়ই ওকে শিখিয়ে দিয়েছেন যেন আমায় ভাবি ডাকে। হুম। হোয়াট ইজ জোক? ও হ্যালো। আমি কেন দুঃখে বলতে যাব? আমার মনে হয় তুমি দেখতে হয়তো ওর ভাবির মতো, তাই তোমাকে দেখি ওর ভাবি ভাবি ফিলিংস আসে। একদম মিথ্যে বলবেন না। আর এসবের মানে কি? বার্গার, আইসক্রিম, এসব দিয়ে কী প্রমাণ করতে চাইছেন? হ্যাঁ, নিজেকে জাস্ট সেভ করতে চাইছে, কিছু প্রমাণ করতে চাইছে না। সেভ কার থেকে? তোমার থেকে। হোয়াট? তোমার প্রেশার অলওয়েজ লো থাকে। ওভারঅল 90-50। আর সকাল থেকে না খেয়ে থাকায় এখন তো 90-30-এ নেমে যেতে পারে। মোরাল অফ দ্য স্পিড হলো তুমি এক্ষুনি সেন্সলেস হয়ে যেতে পারো। আর আমার মনে হয় কি জানো, তুমি ইচ্ছে করে এমনটা করছো যেমন সেন্সলেস হয়ে আমার কোলে চড়তে পারো। ও মাই গড, চিন্তা করা যায়, কি ভয়ানক মেয়ে। জীবনেও না। আমি মরে গেলেও আপনার কোলে উঠবো না। নিজেকে কি মনে হয়? হ্যাঁ, প্রিন্স চার্মি, যত সব আজাইরা। আর আপনি আমার ফিজিক্যাল কন্ডিশন কি করে জানলেন? উনি কিছু না বলে মুচকি হাসলেন। ওনার হাসিতে পিত্তি জ্বলে গেল আমার। অসভ্য ছেলে, হাসিতেও একটা শয়তান শয়তান ভাব আছে। আবারও নীরব হয়ে গেল গাড়ির পরিবেশ। উনি খুব সফটলি গাড়ি চালাচ্ছেন, আর পাশে বসে আমি ছটপট করছি। পেটের মধ্যে হাজারো প্রশ্ন কিলবিল করছে। ওনাকে জিজ্ঞেস করবো কী করব, বুঝে উঠতে পারছিলাম না। উনি তো উত্তর দিবেন। আচ্ছা, জিজ্ঞেস করেই দেখি, যা হবার হবে। সকল দ্বিধাদ্বন্দ্বকে জলাঞ্জলি দিয়ে প্রশ্নটা করে ফেললাম, একটা কথা জিজ্ঞেস করি। না মানে বলছিলাম কি, আপনি কবে থেকে জানেন যে আপনি আমার মামুর ছেলে? আমি তোমার মামু ছেলে হতে যাব কেন? আমি আমার বাবার ছেলে। এখন আনফর্চুনেটলি আমার বাবা যদি তোমার মামু হয়, দেন হোয়াট ক্যান আই ডু? ওহ, এত প্যাশন কেন? বলুন না কবে থেকে জানেন। খাবারটা খেলে বলবো। আমি ফটাফট বার্গার হাতে নিয়ে বললাম, ওকে খাচ্ছি, এবার তো বলুন। উনি মুচকি এসে আবারও গাড়ি চালানোর মনোযোগ দিলেন। কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলেন, প্রথম দিন থেকে জানি। প্রথম দিন? তার মানে জ্বর খেয়ে বুঝে গিয়েছিলেন? উনি রাগী দৃষ্টিতে তাকাইতেই, না না মানে বলছিলাম যে প্রথম দেখেই বুঝে গিয়েছিলেন। নো, প্রথমে বুঝিনি। প্রথমে ততটা খেয়াল করে দেখিনি তোমায়। ক্যান্টিনে রাখা তোমার উপর পানি ফেলার পর বুঝতে পেরেছিলাম। এমনি কেমনি বুঝে গেলেন? আর বুঝলে মামুকে বলেননি কেন? আমি শিওর ছিলাম না, তাই বলিনি। আর আমি শিওর না হয় কিছুই করি না। তা না হয় বুঝলাম, বাট আপনি আমায় ছিলেন কীভাবে? শুভ্র হাসল। হাতের ঘড়িটা একবার দেখে নিয়েই বলে উঠলেন, বাংলা সিনেমা দেখেছো কখনো? হ্যাঁ, কেন?
দেয়ার ইজ আ কমন সিন অ্যান্ড দ্যাট ইজ ছেলে অবিকল বাবার মতো দেখতে, নয়তো মেয়ে একদম মার মতো দেখতে। এসব দেখে তখন হাসি পেত, বিশ্বাস কোনো কালেই হয়নি। বাট আনফর্চুনেটলি ব্যাপারটা তোমার সাথে ঘটেছে, ফুপির চেহারার সাথে। তোমার চেহারায় 80% মিল আছে। ফুপির ছোটোবেলার ছবি যদি কেউ বারবার দেখে, তাহলে তোমায় হঠাৎ দেখে চমকাতে বাধ্য হবে সে। আপনি আমার পিক দেখছিলেন? আমাদের বসার ঘরে ফুপির ছোটোবেলার, তোমার বয়সের একটা পিক ঝোলানো। ছোট থেকে দেখে আসছি। ও, আপনি আমার রিলেটেড এটা জানার পরও আমার সাথে কি বাজে বিহেভ করছেন। ছি, আমি মামুকে সব বলে দিব। আমি কি তোমার সাথে কথা বলার সময় স্লাইড ইউজ করেছি? তোমার শরীরে হাত দিয়েছি, তাহলে মিসবিহেভ কীভাবে করলাম? বাবাকে কি বলবা? আপনি আমার প্র্যাকটিটিউডের সাথে তুলনা করেছেন, এটা কি কম? আচ্ছা বলো, আমিও বাবাকে বলবো কেন তুলনাটা করেছি। গলায় লাভ বাইট ভাসিয়ে ঘুরলে যে কেউ এই একই কথা বলবে। তোমাকে দেখে পিচ্ছি মনে হলে কি হবে? বয়ফ্রেন্ডের সাথে যে রাস্তায় রাস্তায় রোমান্স করে বেড়াও, সেটা বাবার জানা উচিত। আচ্ছা তুমি কি শুধু রাস্তায় এমন করো নাকি রুমেও? শাট আপ! আর একটা কথাও না, গাড়ি থামান। কেন? আই সেভ স্টপ দ্য কার। চিৎকার করে লাভ নেই, থামবো না। তাহলে আমি গাড়ি থেকে লাফিয়ে পড়বো। আপনার ঘৃণ্য চেহারা দেখার চেয়ে গাড়ি থেকে পড়ে মরে যাওয়া ভালো। গাড়ি থামান বলছি। পারলে লাফিয়ে পড়ো। আই ডোন্ট কেয়ার, বাট গাড়ি থামবে না। রাগে আমার গা চলছে, ইচ্ছে করছে চিৎকার করে কান্না করি, নয়তো একে খুন করে ফেলি। তাহলে হয়তো রাগটা একটু কমতো। মানুষ এতটা খারাপ কি করে হতে পারে, ছি! নিজের অজান্তে দুফোঁটা চোখের জল গড়িয়ে পড়ল গাল বেয়ে, সাথে সাথে ব্রেক কষলেন উনি। আমার দিকে রাগে চোখে তাকিয়ে বলেন, খবরদার, যা করা করো, বাট চোখের পানি পড়লে খবর আছে। আমি যা ইচ্ছে করি তাতে আপনার কি? জাস্ট গো টু হেল। আমার লাইফটাকে নরক বানিয়ে দিয়েছেন আপনি। কথাটা বলে সামনে রাখা পানি বোতলটা ছিপে খুলে উপর করে দিলাম ওনার উপর। আবার সেই পানি। ওনার উপর পানি ঢেলেও শান্তি পাচ্ছিলাম না। মনে হচ্ছিল একে এক ধাক্কায় গাড়ি থেকে আউট করে দিলে কিছুটা শান্তি পেলেও পেতে পারি। ওনার দিকে আর চোখে তাকালাম। উনি খুব শান্ত ভঙ্গিতে টিস্যু দিয়ে মুখটা মুছে নিলেন। শার্টের দিকে একবার তাকিয়ে দেখে নিয়েই হাতাটা ফোল্ড করে আবারও গাড়ি স্টার্ট দিলেন। ওনার ভাব দেখে মনে হচ্ছে যেন কিছুই হয়নি, সব স্বাভাবিক আছে। আমার দেওয়া পানিতে ওনার শার্টও ভিজে চুপে চুপে হয়নি। কি আশ্চর্য! এই রিয়াকশন বাটন কি কাজ করা বন্ধ করে দিয়েছে নাকি? হতেও পারে, হু নোজ। সবাই ড্রয়িং রুমে বসে আছে, আড্ডায় মেতে উঠেছে মহল, কিন্তু সেইখানে আমার কোনো যোগসূত্র নেই। চুপচাপ এক কোণে বসে আছি আমি। ভালো লাগছে না মোটেও। সৌর ভাইয়ার ওই সব বিষাক্ত কথা শোনার পর ভালো না লাগাটাই স্বাভাবিক, মূলত ভালো লাগাটাই অস্বাভাবিক। শুভ্র ভাইয়া আমার বাম পাশে সোফায় সিট হয়ে শুয়ে ফোনে গেম খেলছেন, আর ডান পাশে বসছেন মামু। তাই চাইলে উঠে যেতে পারছি না এখান থেকে। ব্যাপারটা আমার হাতে থাকলে এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যেতাম, কিন্তু ব্যাপারটা যেহেতু আমার হাতে নেই, তাই চুপচাপ বসে বাড়ির প্রতিটি জিনিসের চোখ বুলাচ্ছি। মামুর বাড়িটা রাজমহলের মতো বড় নয়, আবার খুব ছোটও নয়, মাঝারি আকারে ডুপ্লেক্স বাড়ি। আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় লেগেছে বাগানটা, বিভিন্ন ধরনের ফুলে ভর্তি। বাড়িতে ঢোকার সময় ছাদের এক কোণে কবুতরের ঝাঁকও চোখে পড়েছে। নিশ্চয় ছাদে কবুতরের ঘর আছে। চোখ দুটো চারদিকে ঘুরে আবারও আটকে গেল দেওয়ালে টানানো ওই ছবিটাতে। আম্মুর ছবি। হঠাৎ দেখলে মনে হয় আমি হয়তো দাঁড়িয়ে আছি। মুখের হাসিটা কেমন দুষ্টুমি মাখা। মা নিশ্চয় বেশ দুষ্টু ছিল, হওয়াটাই কথা। এখনও মাঝে মাঝে বাবা মার রুমের বাইরে দিয়ে যাওয়ার সময় চোখ পড়ে বাবাকে দেওয়া মায়ের অদ্ভুত সব শাস্তি। কখনো কফিতে লবণ তো কখনো বাবার পাঞ্জাবিতে জুস। মায়ের ছবিটি দেখে একদৃষ্টিতে তাকিয়ে আছি, হঠাৎ কোথা থেকে এক মহিলা এসে হাজির, মুখে গদগদ হাসি। মা ওনাকে চিনতে না পেরে মামুকে জিজ্ঞেস করার সাথে সাথে মামুর কথাটা কেড়ে নিয়ে নিজেই বলে উঠলেন, আমাকে চিনবেন না পা? আমি হলাম অব্রুর বড় খালার দেবরের বউয়ের ছোট ভাইয়ের বউ। ওনার পরিচয় শুনে আমার মাথা ঘুরে গেল। ভুরু কুঁচকে হিসাব মেলানোর চেষ্টা করছি, তাহলে মহিলাটি আমার সম্পর্কে কি হতে পারে? ঠিক তখনই শুভ্র মোবাইলটা পকেটে রেখে সোজা হয়ে বসে বলে উঠলেন, আন্টি, পরিচয়টা একটু শর্টকাট হয়ে গেলে না? নো প্রবলেম, আমি বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি ফুপি, উনি হলেন আমার আর ভাইয়ার বড় খালামণির একমাত্র দেবরের একমাত্র বউয়ের দুইমাত্র ভাইয়ের মধ্যে দ্বিতীয় জনের দুইমাত্র বউ। আই মিন টু সে সেকেন্ড ওয়াইফ। বড়ই আদরের ওয়াইফ।
ঠিক বলছি না আন্টি? হ্যাঁ হ্যাঁ, একদম। একটু আগে সম্পর্কের সুতোটা যতটা খুলছিলাম, সৌরভ ভাই তার ইন্নালিল্লাহ করে দিলেন। আমার দ্বারা এত চিন্তা হবে না দেখে সকল ভাবনা চিন্তা বাদ দিয়ে মহিলাটার দিকে চোখ দিলাম। মহিলাটা যে আস্ত একটা আহাম্মক তা ওনার হাসি দেখে বোঝা যাচ্ছে। উনি এই হাসিটা যেন চেঁচিয়ে চেঁচিয়ে বলে যাচ্ছে, আই অ্যাম আহাম্মক, ভেরি বিগ আহাম্মক। আম্মু সম্পর্কে বেশ কতটুকু বুঝতে পেরেছে তা ওনার মুখ দেখেই ঠিক বলা যাচ্ছে না। তবুও হাসি হাসি মুখে বলে উঠলেন, ও আচ্ছা, ভাবি ভালো আছেন? আমি বেশ খেয়াল করে দেখছি মহিলারা এই দিক দিয়ে ব্যাপক সুবিধা। মধ্যবয়স্ক সব মহিলারা তাদের হয় ভাবি, নয়তো আপা। সম্পর্কে হাজার পিস থাকলেও ঘুরে ফিরে ভাবি আপা। আর আমাদের ক্ষেত্রে খালা, ফুপু, মামি, কাকি, দাদি, নানি, আপি, ভাবি, আরও কত কি। একটার সাথে একটা গুলে ফেললে বাস। যাই হোক, মহিলাটি মার কথায় উত্তর দিয়ে খুশিতে গদগদ হয়ে আমাদের দুবোনকে উদ্দেশ্য করে বলে উঠলেন, ও মা, আপা, এরা আপনার মেয়ে বুঝি? কি মিষ্টি দেখতে। যদিও বড়াটা বেশি সুন্দর, ছোট জনের গায়ের রঙটা একটু। ওনার কথায় আমার তেমন খারাপ লাগলো না। এটা ওর আগে শুনেছি, নতুন কিছু না। নতুন কিছু হলে এর জন্য কেড়ে গা ভাসানোর কোনো কারণ দেখছি না। তাই চুপচাপ বসে রইলাম। কিন্তু উনি কথা শেষ হওয়ার আগেই শুভ্র ভাইয়া বলে উঠলেন, আন্টি, গায়ের রং তোমারটাও তো আহামরি সুন্দর না। তবুও আমাদের মামু বসায় কিন্তু তোমার উপর ফিদা, কি বলো? চোখ টিপে ওর গায়ের রং নিয়ে কথা বললে লাভ নেই। যার গরজ পড়বে সে দেখেই নিবে। তুমি তো আর ওকে বিয়ের পিড়িতে বসাতে যাচ্ছ না। শুভ্র বলা, মামু তোমার ওপর ফিদা। কথাটা শুনেই খুশিতে গদগদ হয়ে গেলেন উনি। তারপর চোখ মুখ নাড়িয়ে বলে উঠলেন, শুভ্র, তুই যে কি বলিস? আর বিয়ের পিড়িতে বসলেই দোষ কি? আমারই তো ভাগ্নে, তাই না আপা? মা শুকনো হাসি দিয়ে বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, তাই তো, তাই তো। মার কথায় মহিলাটি যেন দ্বিগুণ উৎসাহ পেল। মামাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, ভাই বলছিলাম কি, অব্রর জন্য একটা ভালো পাত্রীর সন্ধান পেয়েছি। খুব লক্ষ্মী একটা মেয়ে। আমি বলি কি, ওদের দুজনকে দেখা করার সুযোগটা দিলে ভালো হয় না? মেয়ে খুব মডার্ন। অব্র পড়না হয়, আপনার ভাগ্নি দুটোর বিয়ের ব্যবস্থা করে দিব। মহিলাটির কথায় শুভ্র কিছুটা নড়েচড়ে বসলেন। তারপর শান্ত দৃষ্টিতে মহিলাটির দিকে তাকিয়ে বলে উঠলেন, আন্টি, ভাইয়ার ওভার মডার্ন মেয়ে পছন্দ না। এ পর্যন্ত কম মেয়ে দেখাওনি, তো এবার গিভ আপ করো। আমাদের কাছে মেয়ে আছে, এখানে হয়ে যাবে ক্রস কানেকশন, তাই না বাবা? মানে? মেয়ে আছে মানে কি? বাবা, এতদিন পরে ভাগ্নি খুঁজে পেলে এখনই আবার অন্য লোকের ঘরে দিয়ে দিবে? কই না কই থাকবে কে জানে, বছরেও দেখা হবে কি না আল্লাহ মালুম। তাই বলছি, ভাইয়ার বিয়ে দেওয়ার হলে নিজের ভাগ্নির সাথেই দাও। তাহলে ভাগ্নিও পেলে, বৌমাও পেলে, ঘরে শান্তিও পেলে। ভেবে দেখো। মামুর মুখ দেখে মনে হচ্ছে শুভ্রর কথা তার বেশ মনে ধরেছে। তিনি খুশিতে গদগদ হয়ে বলে উঠলেন, বাহ শুভ্র, তোর কূটনৈতিক বুদ্ধি আছে বলতে হবে। ব্যাপারটা ভুল বলিসনি। অরিরাদীপ, তোদের কোনো সমস্যা না থাকলে রোদের সাথে। আমার দিকে তাকিয়ে মামু একটু বলতেই আমি চট করে অভ্র ভাই আর আপুর দিকে তাকালাম। আপু ভাবলিশভাবে স্থির হয়ে বসে আছে। অভ্র ভাইয়াকে দেখে মনে হচ্ছে সে চরম বিরক্তি। অভ্র ভাইয়ের বিরক্তিটা যেন আমাকে হানা দিল মুহূর্তে। সাথে যোগ হলো চরম অস্বস্তি। মামু সব কি বলছেন? মাথা ঠিক আছে তো? আমি আর অভ্র ভাইয়া, ছি, আমার ভাবনার মাঝে শুভ্র ভাইয়া হঠাৎ বলে উঠলেন, বাবা, তুমি ওর দিকে তাকাচ্ছ কেন? হোয়াই? কথাটা বলে হুক করে উঠে দাঁড়িয়ে আমাকে ওনার জায়গায় বসতে বলে আমার জায়গাটা ছেড়ে দিতে বললেন। আমিও চুপচাপ উঠে গেলাম। উনি সাথে সাথেই আমার ঠিক সামনে বসে পড়ে মামুকে উদ্দেশ্য করে বলে উঠলেন, এদিকে নয়, ওদিকে তাকাও বাবা। অপর দিকে ইশারা করে, এখানে কিছু নেই। ওখানে পরীর মতো একটা মেয়ে বসে থাকতে তুমি এই পুচকি মেয়েটার দিকে কি করে তাকাও বলো তো? রোদ নয়, রুহি ইজ পারফেক্ট ফর ভাইয়া। শুভ্র ভাইয়ের কথায় কাজ হলো বলে মনে হলো। মামু কিছুক্ষণ শুভ্র দিকে নীরব দৃষ্টিতে তাকিয়ে থেকেই বলে উঠলেন, ওকে, আমরা এই নিয়ে পরে কথা বলবো। তার আগে না হয় রুহি আর অপর নিজেদের মধ্যে কথা সেরে নিক। অরে রাদীপ, তোদের কোনো প্রবলেম নেই তো? আমার মাদের আমার ঘরে দিয়ে আপত্তি নেই তো? অনেক তো থাকলাম আপনজন ছাড়া, এখন না হয়। মামুর কথা শেষ না হতেই বাবা বলে উঠলেন, আমাদের আপত্তি থাকার প্রশ্নই আসে না ইকবাল। তুই আমার আর ওরিয়ানের জন্য যা করেছিস তার কাছে এ তো কিছুই না। রুহি রাজি থাকলে আমাদের আর কোনো প্রবলেম নেই।
আমি যেন এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচলাম। মামুদ তো আমায় ভয় পাইয়ে দিয়েছিল। শুভ্রর এই কাজের জন্য তাকে হালকা ক্ষমা করা যেতে পারে। আমি তার বিরুদ্ধে কঠিন একটা দোয়া করছি। ওনার শাস্তিমূলক দোয়াটা হলো তার বউ যেন 10 জনের সাথে পরক্রিয়া করে। এখন বিরাট আফসোস হচ্ছে না, তার বউ যেন পরক্রিয়া না জড়ায়। আমিন। ওনার বউ সম্পর্কে তো শাস্তি মৌখিক করা হলো, তবে হ্যাঁ, এই সামান্য কারণে তাকে সম্পূর্ণ ক্ষমা করা যায় না। সেই উছিলায় ওনার সাথে কথা কে জানে তাতে তার কোনো যায় আসবে কি না। আমারও ভাবনা ছেদ ঘটল ওই মহিলার কথায়। উনি বিস্ময় মাখা গলায় বলে উঠলেন, দুলাভাই, এই ছবির মেয়েটি কি আপনার বোন? মানে এই আপা? মামু মাথা দোলালেন। সাথে সাথে মহিলাটা চেঁচিয়ে বলে উঠলেন, ও মা, আপনার চেয়ে তো ওনার ছোট মেয়ের চেহারার সাথে বেশ মিল আছে ছবিটার। মামু হাসলেন, তারপর চশমাটা পরিষ্কার করতে করতে বলে উঠলেন, অরি কিশোরী বয়সে অনেকটা রোদের মতো দেখতে ছিল। জানিস অরি, ছোটবেলার তোর ছবি দেখে শুভ্র রোজ বলতো, বাবা, ফুপি কি কিউট। ফুপি যদি ফুপির মতো একটা দেখতে মেয়ে থাকে তাহলে আমি তাকে তুলে এনে বিয়ে করে ফেলবো। হা হা হা। মামুর কথা শুভ্রভাই বিষম খেলেন। আমার দিকে একবার আর চোখে তাকিয়ে জোরপূর্বক একটা হাসি দিয়ে ফোনের বাহানা দিয়ে উপরে চলে গেলেন। ওনার ফর্সাগালের লজ্জাগুলো স্পষ্ট আকার ধারণ করছিল। বাহ, এই খাটাসটার তাহলে লজ্জাও আছে। রাত 8:10। ফাঁকা রাস্তায় হেঁটে চলছি। চিত্রা সকাল থেকে অনশন শুরু করছে। আমরণ অনশন নয়, আবিয়ান ভাঙা অনশন, অর্থাৎ বিয়ে ভাঙার আগ মুহূর্ত পর্যন্ত তার এই অনশন চলবে। সে কিছুতেই বিয়ে করবে না, এই দাবিকে সামনে রেখে নাওয়া খাওয়া বাদ দিয়ে রুমে দরজা দিয়েছে। আন্টি আমায় ডেকে পাঠিয়েছিলেন। তার ধারণা ওনার মিষ্টি কথায় চেয়ে দরজার ওপাশ থেকে আমার দেওয়া গালিগুলি বেশি কাজ দেবে। একদম পেটে যাওয়ার আগে। কাজ অনেকটা হোমিওপ্যাথির মতো। বেস্ট ফ্রেন্ড বলে কথা। আমিও গেলাম, গিয়ে উচ্চ মাপের কিছু গালি ছাড়লাম এবং কিছুক্ষণের মধ্যে সুর করে দরজা খুলে গেল। ব্যাপারটায় আন্টি আমার উপর ব্যাপক ইমপ্রেস। এই মুহূর্তে চিত্রাদের বাড়ির থেকে ফিরছি। আমাদের বাসায় এক নিয়ম, সারাদিন ঘুরে ফিরে নো প্রবলেম, বাট সন্ধ্যার আগে বাসায় থাকা চাই। এই বিষয়ে নো হাঙ্কি পাঙ্কি। এই নিয়মটা আপাতত আপু আর আমার উপরই জারি আছে। ভাইয়া যখন ভার্সিটিতে পড়তো তখন তার উপরে জারি ছিল এই নিয়ম, কিন্তু তার সময় সীমা ছিল রাত 8টা পর্যন্ত। এখন জব করায় তার উপর থেকে এই নিয়ম উইথড্রপ করা হয়েছে। মাত্র রাত 8টায় ভেবেছিলাম একাই চলে যেতে পারবো, তাই আর ভাইকে ফোন দিইনি। কিন্তু এই সময় যে রাস্তা এতটা ফাঁকা হয়ে যাবে ভাবিনি। একদম অস্বস্তিকর নীরবতা চারপাশ। তার উপর একটা রিক্সাও পাইনি। এর আর নতুন কি, আমার বিপদে কুকুর এগিয়ে আসলেও এই রিক্সাওয়ালা জাতি কখনো এগিয়ে আসে না। এদের সাথে আমার শত্রুতা যে কি ঠিক বুঝে উঠতে পারি না। হঠাৎ সামনে কিছু ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখলাম, নিজেদের মধ্যে কথা বলছে। আর একটু কাছে গিয়ে আত্মা শুকিয়ে গেল আমার। এই ছেলেগুলোই তো সেদিন ভার্সিটিতে মাতলামো করছিল। হায় আল্লাহ, এবার কি হবে? কোনো রকম মুখ লিখিয়ে পা বাড়াতেই পট আটকে দাঁড়ালো তারা। আজকে কাউকে দেখেই মাতাল মনে হচ্ছে না, সবাই একদম ফিট। আর এদের এভাবে তাকিয়ে দেখতে আমি ফিট, অজ্ঞান। কাঁপা কাঁপা চারদিকে তাকাচ্ছি একটা আশায় আলো অপেক্ষায়, কিন্তু আশেপাশে কাউকেই চোখে পড়ল না। একজন পথচারী আসছে যাচ্ছে, কিন্তু তাদের কাছে আমি দেখেও না দেখা। গলাটা শুকিয়ে আসছে রীতিমতো। বারবার ঢোক গিলে চলছি, ঠিক তখনই একজন বলে উঠলেন, মাম্মা, পাখি তো নিজেই ধরা দিয়েছে রে। শুভ্র জানেমান। ইস, বাচ্চা মেয়েটা। সেদিন তো তোমার ওই নরম হাতটা ধরার জন্য আমাদের বেদরাম কেলিয়েছে সে। মঞ্জুর তো হাতটাই ভেঙে দিয়েছে। কত প্রেম, তাই না? কিন্তু এখন কে বাঁচাবে শুনি? দেখুন, আমি সৌরভ ভাইয়ের প্রেমিক নই। আমাকে যেতে দিন বলছি। নয়তো নয়তো কি শোনা, শুভ্রকে বলবা? হা হা হা। তোমাকে বলার মতো অবস্থায় রাখলে তো বলবা। এমন অবস্থা করব যে শুভ্র চোখ তুলে তাকাতেও কেঁপে উঠবে। সেদিন তো এলাকায় ছিলাম, তাই কিছু করতে পারিনি, কিন্তু আজ। এই সোহান, শুভ্র কি বলেছিল জানি সেদিন? ছেলেটির কথায় পেছন থেকে তেলে শীর্ষে চেহারায় একটা ছেলে বলে উঠল, ভাই, শুভ্র ভাই বলছিল। ওই হারামজাদা চুপ। শুভ্রকে আবার ভাই কস কেন? বল শুভ্র, হারামজাদা বল। না আসলে ভাই, উনি বড়ই ভদ্র কিসেমের মানুষ, বিনা কারণে তো কিছু করে না, তাই ওনার প্রতি আমার একটা শ্রদ্ধাবোধ কাজ করে আর কি। হারামজাদা বলতে পারুম না?
এমনি বলি। শুভ্র চামচা কোথাকার গালে থাপ্পড় বসিয়ে, হ্যাঁ এখন বল। থাপ্পড়টা খেয়েও ছেলেটার মধ্যে তেমন কোনো ভাবলেশ হলো না। সে গালে হাত ঘষতে ঘষতে বলে উঠল, উনি কইছিলেন শালা আমার ভার্সিটি এসেই আমার কলিজায় হাত দেওয়ার সাহস কেমনে হয় তোদের? ওই ভার্সিটির একটা মেয়ে দেখে চোখ তুলে তাকালে মাটিতে পুঁতে ফেলবো। আর এই যে একটু আগে মেয়েটার হাত ধরেছিলি, এর জন্য তোর হাতটা কেটে ফেলতে ইচ্ছে করছে। ওর হাতের কবজিতে লাল জখম হয়ে যাওয়াটা ঠিক এইখানে লাগছে। আর শুভ্রর বুকে আঘাত লাগে মানে অনেক কিছু। ভাই, এরপর কী করেছিল ঠিক মনে নাই। তখন আমি চর খেয়ে বেহুশ হয়ে গিয়েছিলাম। তোরে দিয়ে কিচ্ছু হবে না হারামজাদা। বিরক্তি নিয়ে, তো ময়না পাখি, তোমার হাত ধরায় ওর বুকে কাটা লাগছে। আর যদি সারা শরীরে হাত রাখি তাহলে ওর কোথায় কোথায় লাগবে ভাবতে পারছো? ভয়ে আমার কলিজা ঠান্ডা হওয়ার উপক্রম। শুভ্র ভাই কি দরকার ছিল এসব করার? এখন ফেঁসে গেলাম তো। চোখ ফেটে কান্না আসছে। কেন যে ভাইয়াকে ফোন করায় আসতে বললাম না। এখন কি হবে? কালকের খবরের কাগজে নিশ্চয়ই হেডলাইন বের হবে, গণধর্ষণের শিকার হয়ে এক বালিকা মৃত্যু। না না, বালিকা হবে না, যুবতী হবে। গণধর্ষণের শিকার হয়ে এক যুবতী ভয়াবহ মৃত্যু। হ্যাঁ, এবার পারফেক্ট। ছেলেগুলো এগিয়ে আসছে আমার দিকে। আমি স্থির দাঁড়িয়ে আছি। পা নাড়ানোর ক্ষমতা যেন পাচ্ছি না। হঠাৎই পেছন থেকে কেউ বলে উঠল, ভাবি। কথাটা শুনে কৌতূহল দৃষ্টিতে পেছনে ফিরে তাকাতেই সবাই, গোল চশমা চোখে, ঘেমে যাওয়া চিপকানো শার্ট গায়ে, বোকা বোকা চেহারার একটা ছেলে দাঁড়িয়ে আছে। একটু খেয়াল করতে ছেলেটিকে চিনতে পারলাম। সেদিন এই ছেলেটাই দৌড়ে এসে বার্গার দিয়েছিল গাড়িতে। সাকিব আমাকে দেখে দ্রুত পায়ে আমার কাছে এসে বলে উঠল, ভাই আপনারা ওনাকে এভাবে আটকে রেখেছেন কেন? যেতে দিন। ওই তুই কে রে? এখান থেকে ফুট নয়তো বাড়ি ফেরার অবস্থায় থাকবি না আর। আশ্চর্য, ধাক্কা দিচ্ছেন কেন? ভাবি আপনি চলুন তো, এদের সুবিধার মনে হচ্ছে না। ওলে ওলে, এই চিকনাই রে বাসাইতে আইসে। ভাবি তোর ভাইয়ের বউ নাকি? তোর ভাইরে যাইয়া বল দে তার বউ আজ আমাদের বিছানায়। হা হা হা। মুখ সামলে কথা বলবেন, ওনাকে টাচ করলেও খবর হয়ে যাবে আপনাদের, বলে রাখলাম। তাই নাকি? তুই খবর করবি? করে দেখা। কথাটা বলে একটা ছেলে ওড়না টেনে নিল আমার। সাথে সাথে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল সাকিব। সে হয়তো নিজেও জানতো এর 6-7 জনের সাথে একা পেরে উঠবে না সে। তবুও ছেলেটা শেষ চেষ্টায় তুলতে রাখছে না মোটেও। আমাকে চিৎকার করে বলে উঠল, ভাবি পালান, আমি ওদের বেশিক্ষণ আটকাতে পারবো না, দয়া করে দৌড়ান। দৌড়ান ভাবি, ওরা আপনাকে শেষ করে ফেলবে। যান। আমি তখনও স্থির দাঁড়িয়ে আছি। এই ছেলেটাকে একা ফেলে কি করে চলে যাব আমি? আমাকে বাঁচতে নিজে মার খাচ্ছে আর আমি নাকি ভেগে যাব? আর কতটুকু বা যেতে পারবো? এই রাতে কে সাহায্য করবে আমায়? হঠাৎই কারো চিৎকারে চমকে উঠে সামনে তাকালাম আমি। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা। সাকিবের মাথা থেকে রক্ত পড়ছে। ক্রমাগত চোখের চশমাটাও ছিটকে পড়ছে রাস্তার মাঝখানে। তবুও খুব কষ্টে বলে উঠল ছেলেটি, প্লিজ ভাবি যান, ভার্সিটির দিকে যান, শুভ্র ভাইয়া আছে ওখানে, প্লিজ। ছেলেটার কথাটায় বকে গেলেও পিতল। এই ছেলেটাকে বাঁচাতে হবে, আমায় দৌড়াতে হবে, কারো কাছে সাহায্য চাইতে হবে। কি মনে করে নিজের সবটুকু দিয়ে দৌড়াতে লাগলাম। কোথায় যাচ্ছি জানি না, চোখে শুধু ভাসছে সাকিবের মাথা দিয়ে গড়িয়ে পড়া টাটকা রক্ত। কি ভয়ানক চিত্র! কিছুক্ষণ দৌড়ানোর পরে কারোর সাথে ধাক্কা খেলাম। চোখ মিলে কোনো রকম দেখতে পেলাম সে পরিচিত মুখ, সে উদ্গীন চোখ শুভ্র। দাঁড়িয়ে থাকার শক্তিটা আর নেই। গলা দিয়ে কথা বের হচ্ছে না কিছুতেই। মনে হচ্ছে কেউ একজন শক্ত করে চেপে ধরেছে গলা। শরীরের ভারটা ছেড়ে দিতে আমায় নিজের সাথে জড়িয়ে নিল শুভ্র। উদ্বিগ্ন কণ্ঠে কত কিছুই বলে চলছে সে। রোদ, হোয়াট হ্যাপেন? তুমি এই সময় এখানে কেন? কথা বলো, কি হয়েছে তোমার? অনেক কিছুই বলতে চাচ্ছি আমি, কিন্তু শক্তি পাচ্ছি না মোটেও। তবুও আমায় বলতে হবে, ছেলেটাকে বাঁচাতে হবে। নিজের সবটুকু দিয়ে বলে উঠলাম, সাকিব, ওরা ওকে মারছে। এটুকু বলে চোখ বন্ধ করে নিলাম। ভয় আর উত্তেজনায় শরীরের ন্যূনতম শক্তিটাও হারিয়ে ফেলছি। চোখ খুলে রাখারও শক্তি নেই আমার। শুধু শুনে যাচ্ছি চারপাশের কথাগুলো। সারা শরীর থরথর করে কাঁপছে। শুভ্র আমার মাথাটা বুকে চেপে ধরে বলে উঠলেন, সাহেল, সাব্বির ওদিকে গিয়ে দেখ তো কী হয়েছে। গো ফাস্ট। রোদ, এই রোদ, ওপেন ইওর আইস, বলো কে কী করেছে বলো। এই রোদ, একবার বলো, খুন করে ফেলবো তাকে। এভাবে কাঁপছো কেন? আমি তো আছি। উনি আমার ক্রমাগত ডেকে চলছেন। সেসব শুনতে পেয়েও উত্তর দেওয়ার ক্ষমতা আমার নেই।
কিছুক্ষণ পর বুঝতে পারলাম উনি আমায় কোলে তুলে নিয়েছেন। আমি যে শূন্য ভাসছি, নরম কোনো জায়গায় শুইয়ে দিলেন আমায়। ঠিক তখনই কানে এলো কারো কথা, দোস্ত, সাকিব ছেলেটাকে ব্যাপক ব্যাপক মেরেছে ফারুকরা, ওকে হাসপাতালে পাঠিয়েছে, প্রচুর ব্লিডিং হচ্ছে, আল্লাহ জানে কি হবে। কেন মেরেছে? সাকিব বাচ্চা একটা ছেলে, ও তো কোনো রকম বেয়াদবি করার ছেলে নয় তাহলে। আসলে ওরা রোদেলার সাথে উল্টাপাল্টা কিছু করতে চেয়েছিল ওকে বাঁচাতে গিয়েই। শুভ্র আর কোনো কথা শোনা গেল না। কিছুক্ষণ পর হালকা করে বলে উঠল ওকে। প্রায় আধা ঘন্টা হাতে পায়ে মালিশ করার পর শরীরে শক্তি পাচ্ছি আমি। মিটমিট করে চোখ খুলে তাকাতেই শুভ্রের মুখটা ভেসে উঠল সামনে। শুকনো মুখে রক্তরাঙা দুটি চোখ। আমাকে চোখ মেলে তাকাতে দেখে উজ্জ্বল হয়ে গেল ওনার মুখ। আমাকে এক হাতে নিজের সাথে জড়িয়ে নিয়ে গাড়ি স্টার্ট দিলেন উনি। কিছুক্ষণ পরে গাড়ি থেমে গেল। আমাকে কোলে তুলে নিয়ে সরাসরি ঢুকে গেলেন ডক্টরের চেম্বারে। আমার মাথা শুধু একটা কথাই ঘুরছে, সাকিব ছেলেটা ঠিক আছে তো? ডক্টর আমায় ঘুমের ওষুধ দিয়েছেন, কিন্তু চোখ বুঝতে ইচ্ছে করছে না। শুভ্র ভাইয়াকে সাকিবের কথাটা জিজ্ঞেস করতে ইচ্ছে করছে খুব, কিন্তু পারছি না। কোনো রকম ঘুরে ঢুলঢুলে প্রশ্নমাখা চোখে শুভ্র ভাইয়ের দিকে তাকালাম। উনি কি বুঝতে পারবেন আমার প্রশ্ন? আমার মন পড়ার ক্ষমতা কি তার আছে? আমাকে অবাক করে দিয়ে শুভ্র ভাই আমার ডান হাতে হালকা চাপ দিয়ে বসে উঠলেন। বলে উঠলেন, সাকিব আইসিইউতে আছে, ঠিক হয়ে যাবে ও, চিন্তা করো না, তুমি একটু ঘুমাও, উই নিড রেস্ট। ওনার কথায় কোনো আশা খুঁজে পেলাম না আমি, কিন্তু কিছু বলতেও পারলাম না। তার আগেই গহীন ঘুমে তলিয়ে গেলাম। জানি না কতক্ষণ ঘুমিয়েছি। চোখ মেলে দেখি বাবা মা ভাইয়া মামুনি অব্র ভাইয়ের সবাই দাঁড়িয়ে আছে গম্ভীর মুখে। আমাকে চোখ খুলতে দেখে ওদের মুখে হাসির ঝিলিক রেখ হয়ে গেল। চারপাশে কোথাও শুভ্র ভাইকে দেখতে পেলাম না। সাকিব ছেলেটার কিছু হলো না।